আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি মনোয়ার জিম, সিএমএ আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোর্সে। আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে নিয়মিতভাবে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের সমস্ত বিষয়গুলিকে বাংলায় সহজভাবে শেখানোর জন্য টিউটোরিয়াল দিয়ে আসছি এবং পাশাপাশি বাংলাদেশের ভ্যাট সিস্টেম এবং ট্যাক্স, ইনকাম ট্যাক্স নিয়ে আমরা নিয়মিতভাবে ভিডিও দিচ্ছি। আমাদের ভিডিওগুলির নিয়মিত আপডেট পেতে এবং আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল বাটনটি রয়েছে এটাতে প্রেস করবেন, তাহলে আমাদের আগামী ভিডিওগুলির আপডেট আপনারা বা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আজকে আমরা আলোচনা করব ইনফ্লেশন নিয়ে। ইনফ্লেশন অর্থ মূল্যস্ফীতি, মানে বাজারে দ্রব্যের যে মূল্যের পরিবর্তন, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটাকে আসলে আমরা ইনফ্লেশন বলি। নর্মালি আমরা যদি একটু ফিরে যাই অতীতে, যেমন আজকের দিনে যদি আমার কাছে 100 টাকা থাকে, আমি যে পরিমাণ প্রোডাক্ট এখন কিনতে পারবো, আজকে থেকে 10 বছর আগে যদি আমি চলে যাই, তাহলে কিন্তু ওই 100 টাকা দিয়ে চেয়ে অনেক বেশি পণ্য কিনতে পারতাম। তার মানে আমার কাছে যে টাকার, আসলে টাকা জিনিসটা কি? টাকা একটা কাগজি দ্রব্য যেটার পারচেজিং পাওয়ার আছে। টাকার আসলে কোনো ক্ষমতা নেই। টাকার ক্ষমতা হচ্ছে সে কতটুকু কিনতে পারে, তার উপরে টাকার মূল্যমান নির্ধারণ করা হয়। যেমন আপনি 1 টাকা দিয়ে 1000 টাকা দিয়ে যে পরিমাণ পারচেজ করতে পারবেন, $1000 যদি আপনার কাছে সমপরিমাণ থাকে, তাহলে কিন্তু তার চেয়েও বেশি, আপনি অনেক বেশি জিনিস কিনতে পারবেন। প্রায় 85 টাইমস আপনি প্রোডাক্ট কিনতে পারচেজ করতে পারবেন। তার মানে 1000 টাকার নোটের যে মান এবং $1000 যে মান, সংখ্যাগত দিক থেকে কিন্তু দুটোর মানই সমান, কিন্তু তাদের পারচেজিং ক্ষমতা কিন্তু ডিফারেন্ট। 1000 টাকা যতটুকু কিনতে পারে, $1000 তার চেয়ে অনেক বেশি প্রোডাক্ট কিনতে পারে, যে কারণে $1000 মূল্যমান অনেক বেশি। তো এই মূল্যমানের কিন্তু সময়ের সাথে পরিবর্তন হয়। ওই অতীতে যদি ফিরে যায়, আমরা শায়েস্তা খানের আমলের গল্প শুনেছি যে টাকায় 8 মণ চাল পাওয়া যেত, 1 টাকায় 3টা গরু পাওয়া যেত। সময়ে সময়ে পরিবর্তন হয়ে এখন একটা গরু কিনতে গেলে আমাদেরকে হয়তো বা 1 লক্ষ টাকা খরচ করতে হচ্ছে। 1 কেজি চাল কিনতে গেলে আমাদেরকে 60 থেকে 65 টাকা খরচ করতে হচ্ছে। তো 8 মণ চাল এখন আর 1 টাকায় আমরা স্বপ্নেও কল্পনা করতে পারি না। এই যে মূল্যের যে পরিবর্তন হয়েছে সময়ের সাথে, এটাই হচ্ছে ইনফ্লেশন। সময়ের সাথে দ্রব্যমূল্যের পরিবর্তন, এটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন বা এই মূল্যস্ফীতি আসলে কেন হয়, এটা একটু আমাদের আলোচনা করা দরকার। এর মধ্যে ইনফ্লেশনের প্রথম যে কারণটা আসে, এটা হচ্ছে ইকোনমিক গ্রোথ। অনেকেই আমার সাথে একমত হইতে চাইবেন না যে ইকোনমিক গ্রোথ তো অবশ্যই একটা পজিটিভ বিষয়। একটা ইকোনমির উন্নতি হচ্ছে, একটা ইকোনমির উন্নয়ন হচ্ছে, তার মানে ইকোনমি ডেভেলপ করছে, তার মানে সবাই ডেভেলপ করছে। তাহলে সেখানে কেন এটা ইনফ্লেশনের মতো খারাপ একটা জিনিস চলে আসবে? আসলে ইনফ্লেশন সবসময় খারাপ নয়, তবে অধিকাংশ সময় ইনফ্লেশন আমাদের জন্য একটা থ্রেট। তো ইকোনমিক গ্রোথ আসলে কিভাবে হয় এটা একটু বলি। যেমন ধরেন, একটা ইকোনমিতে যখন উন্নয়ন শুরু হয়, তখন ডেভেলপমেন্ট শুরু হয়, তখন ইকোনমির ক্যাশ ফ্লো বেড়ে যায়। যখন ক্যাশ ফ্লো বেড়ে যায় একটা ইকোনমিতে, তখন ইকোনমিতে যে সাধারণ মানুষরা থাকেন, যারা ওই ক্যাশ আর্ন করছেন, তাদের কিন্তু আর্নিং ক্ষমতা বেড়ে যাচ্ছে। একটা ইকোনমির ডেভেলপমেন্ট হলে স্বাভাবিকভাবে ওই ইকোনমিতে যে লোকেরা আছেন তাদের কিন্তু ইনকাম বেড়ে যাচ্ছে। যখন তাদের ইনকাম বেড়ে যায়, তখন কিন্তু ইনকাম বেড়ে যাওয়ার সাথে সাথে তাদের ক্রয় ক্ষমতা বেড়ে যায়, পারচেজিং পাওয়ার কিন্তু বেড়ে যায়। আর পারচেজিং পাওয়ার বেড়ে যাওয়ার কারণে তারা কিন্তু বেশি প্রোডাক্ট কিনতে পারে। কিন্তু স্বাভাবিকভাবে দেখেন, ইনফ্লেশন ইকোনমি গ্রো করেছে, আর একটা ইকোনমি যখন গ্রো করে তখন কিন্তু সাথে সাথে হয়তো ক্যাশ ফ্লো বেড়ে যায়, কিন্তু সাথে সাথে যে আমাদের চাহিদা বেড়ে গেলেও, যখন ডিমান্ড যখন বেড়ে যাচ্ছে বা মানুষের পারচেজিং পাওয়ার যখন বেড়ে যাচ্ছে, তখন মানুষের ডিমান্ড বেড়ে যাচ্ছে। ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে সাপ্লাই যেহেতু এখনও কনস্ট্যান্ট রয়েছে ইকোনমিতে, সাপ্লাই কিন্তু সবসময় ডিমান্ড বাড়লেই যে সাপ্লাইও বেড়ে যাবে এমনটা না। সাপ্লাই বাড়ে, আরও অনেক কিছু সার্কামস্ট্যান্সেসের উপর ডিপেন্ড করে সাপ্লাইয়ের পরিবর্তন হতে পারে, কমতে পারে বা বাড়তে পারে। কিন্তু যখন সাপ্লাই যা ছিল তাই আছে, কিন্তু মানুষের পারচেজিং ক্ষমতা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মানুষ বেশি বেশি কিনতে শুরু করে। যেমন ধরেন, আমরা যদি চিন্তা করি যে একটা প্লেনে আমরা জানি যে বিজনেস ক্লাস থাকে, ইকোনমি ক্লাস থাকে। তো যদি একটা প্লেনে ধরলাম যে 10টা বিজনেস ক্লাস রয়েছে আর 30টা ইকোনমি ক্লাসের সিট রয়েছে। তো এখন যদি আমার ইকোনমিতে সবার পারচেজিং ক্ষমতা এমন থাকে যে সবাই আসলে বিজনেস ক্লাসের টিকেটে করতে পারে, সবার এই পরিমাণ ক্ষমতা রয়েছে, সলভেন্সি রয়েছে ফাইন্যান্সিয়াল, তাহলে কিন্তু সবাই বিজনেস ক্লাসের টিকেটই করতে চাইবে, ইকোনমি ক্লাসে কিন্তু কেউ করতে চাইবে না। তো যখন 10টা টিকিট সেল হয়ে যাবে, আমার ইকোনমিতে 1000 মানুষের পারচেজিং ক্ষমতা বেড়ে গেছে, কিন্তু
টিকিট কিন্তু 10টাই রয়েছে, সিট কিন্তু 10টাই রয়েছে, তখন সেই এভিয়েশন কোম্পানি কি করবে, তাদের সিটের কিন্তু সেই যেহেতু তাদের চাহিদা বেড়ে যাচ্ছে, যে ওই 10টা বিজনেস ক্লাসের চাহিদা বেড়ে গেছে, তখন কিন্তু সেই এভিয়েশন কোম্পানি তাদের বিজনেস ক্লাসের সিটের প্রাইসটা আরও বাড়িয়ে দেবে, কারণ তাদের চাহিদা বেড়ে যাচ্ছে। মানুষের যখন চাহিদা বেড়ে, তাদের সাপ্লাই যেহেতু সাফিসিয়েন্ট না, তাই তারা তাদের সাপ্লাইয়ের সাথে ফাইট করার জন্য অথবা বেশি প্রফিটের জন্য, যেভাবেই হোক না কেন, তারা কিন্তু তাদের প্রাইস বাড়িয়ে দেবে। এই কারণে ইকোনমি গ্রো করলেই সবসময় যে হয় এটা নয়, ইকোনমি গ্রো করার সাথে সাথে মানুষের পারচেজিং পাওয়ার বেড়ে যাওয়ার কারণে ইনফ্লেশন হয় বা মূল্যস্ফীতি বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যায়। এটাকে আমরা বলি হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, কারণ মানুষের ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে ইনফ্লেশনটা হচ্ছে। এটাকে আমরা বলি ডিমান্ড পুল ইনফ্লেশন। এরপরে আরেকটা বিষয় আসে, এটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন আমরা বলি। সেকেন্ড, এই ইনফ্লেশনটা আসলে ঘটে কখন, যেমন ধরেন এবছর ধরেন একটা বড় রেসিশন এসেছে, রেসিশন না, একটা দুর্যোগ এসেছিল, বন্যা হয়েছিল। তো বন্যা হওয়ার কারণে প্রোডাকশন হওয়ার জন্য যে র ম্যাটেরিয়ালস, এই র ম্যাটেরিয়ালস নষ্ট হয়ে গেছে। যেমন আমি যদি একটা ময়দা কোম্পানির কথা চিন্তা করি, ময়দা কোম্পানির র ম্যাটেরিয়াল হিসাবে কিন্তু তার গম কিনতে হবে। এখন বন্যার কারণে যদি প্রচুর গম নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সাপ্লাই কমে যাবে তার র ম্যাটেরিয়ালের। তো সেক্ষেত্রে যখন তাকে বেশি দামে র ম্যাটেরিয়াল কিনতে হবে, যখন গম বেশি দামে কিনতে হবে, তখন স্বাভাবিকভাবে তার প্রোডাকশন খরচ বেড়ে যাচ্ছে, কস্ট বেড়ে যাচ্ছে। আর কস্ট বেড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই সে যখন সেল করবে মার্কেটে, তখন তার কস্ট উঠানোর জন্যে, প্রফিট করার জন্যে সে কিন্তু তার প্রোডাক্টের দাম বাড়িয়ে দেবে। তার মানে এই যে র মেটেরিয়ালের সাপ্লাইয়ের পেছনে যে কস্টটা বেড়ে যাচ্ছে, এই কস্ট বৃদ্ধির কারণে যে ইনফ্লেশনটা হচ্ছে বা যে দ্রব্যমূল্যের যে পরিবর্তনটা হচ্ছে, এটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন আমরা বলি। তার মানে ডিমান্ডের ইনক্রিজের কারণে যে ইনফ্লেশনটা হচ্ছে, এটা হচ্ছে ডিমান্ড পুল ইনফ্লেশন, এবং যেটা কস্টের বৃদ্ধির কারণে যেটা হচ্ছে, এটা হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। এরপরে একটা পজিটিভ বিষয়ও আমাদের মাঝখানে ইনফ্লেশন হয়। আমরা সবাই যারা বিভিন্ন অর্গানাইজেশনে জব করি, যখনই আমাদের স্যালারি বেড়ে যায়, আমরা সবাই খুব খুশি হয়ে যাই। স্বাভাবিকভাবে বছরে একটা সময় ম্যাক্সিমাম অর্গানাইজেশনগুলি যাদের বিজনেসের ফ্লো স্বাভাবিক থাকে, অর্গানাইজেশন চায় তাদের বছর এন্ডে বা নতুন বছরে এমপ্লয়ীদের কিছু ইনক্রিমেন্ট দেওয়ার জন্যে। তো যখন এই ইনক্রিমেন্ট দিতে যায়, তার মানে এই ইনক্রিমেন্ট দিতে গেলে অর্গানাইজেশনের কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। স্যালারির পেছনে, আপনার স্যালারি বাড়ানোর পেছনে কিন্তু অর্গানাইজেশনের স্যালারি এক্সপেন্স বেড়ে যাচ্ছে। তার মানে এখন অর্গানাইজেশনে যদি 100 জন এমপ্লয়ি থাকে, প্রত্যেকের যদি 2000 টাকা করে বা 2000 টাকা করেও যদি স্যালারি বাড়ানো হয়, তার মানে ওই বছরে প্রায় 2 লাখ টাকা মান্থলি তাদের এক্সপেন্স বেড়ে যাচ্ছে। তো এই যে 2 লাখ টাকা মান্থলি এক্সপেন্স বেড়ে গেল, এই 2 লাখ টাকা তো ওঠাতে হবে। এই 2 লাখ টাকা ওঠানোর জন্য ওই বিজনেস যে প্রোডাক্ট সাপ্লাই করছে বা যে সার্ভিস দিচ্ছে, সেটার কিন্তু প্রাইস বাড়িয়ে দিচ্ছে, কারণ তার এক্সট্রা যে পয়সাটা আসছে এই স্যালারি দেওয়ার পেছনে বা ওয়েজেসের দেওয়ার পেছনে, বা ফ্যাক্টরিতে লেবারদের ওয়েজেস বেড়ে যেতে পারে, তখনও এক্সট্রা একটা এক্সপেন্স বেড়ে যাচ্ছে। তো এই এক্সপেন্স কাভার করার জন্য কিন্তু তাদেরকে এক্সট্রা আর্ন করতে হচ্ছে। এবং এক্সট্রা আর্ন কি, তারা এক্সট্রা সাপ্লাই করলে তো হবে না, কারণ মার্কেটে আমার ডিমান্ড কিন্তু যা ছিল তাই রয়েছে। যেহেতু যা ছিল তাই রয়েছে, সেক্ষেত্রে আমার কি করতে হবে বা ওই বিজনেসের কি করতে হবে, তাদের প্রোডাক্টের প্রাইস বাড়িয়ে দিতে হবে। এভাবে স্যালারি বাড়ার কারণে একটা পজিটিভ ঘটনা ঘটছে, সেটাও কিন্তু আমার দ্রব্যমূল্যের উপর এফেক্ট ফেলছে। স্বাভাবিকভাবে আমার দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। এটাকে আমরা বলি ওয়েজেস পুশ ইনফ্লেশন, কারণ এটা স্যালারি বা ওয়েজেসের কারণেই এই ইনফ্লেশনটা হয়, বৃদ্ধির কারণে ইনফ্লেশনটা হয়। এছাড়া বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বেড়ে যাওয়ার কারণে ইনফ্লেশন হতে পারে। আরেকটা খুব ভয়াবহ বিষয় রয়েছে, যেটাকে আমরা বলি কারেন্সি ডেপ্রিসিয়েশন। আমরা যদি 90-এর দশক থেকে 2000 দশকের দিকে জিম্বাবুয়ের অর্থনীতি সম্পর্কে অনেকেই জানেন, যে জিম্বাবুয়ের অর্থনীতিতে একটা বড় ধস এসেছিল। জিম্বাবুয়ের অনেক লাইবিলিটি তৈরি হয়ে গিয়েছিল, জিম্বাবুয়ে সরকারের অনেক ঋণ তৈরি হয়ে গিয়েছিল। তো এই ঋণ পরিশোধ করার জন্য বা লাইবিলিটি ঠেকানোর জন্য, এবং ইকোনমিতে কিছু চ্যালেঞ্জও ছিল তাদের, এই চ্যালেঞ্জগুলির মোকাবেলা করার জন্য কিন্তু জিম্বাবুয়ে সরকার একটা ডিসিশন নিল যে তাদের অর্থনীতিতে প্রচুর পরিমাণে নোট ছাপাতে হবে।
প্রচুর টাকা আনতে হবে, টাকা ছাপাতে হবে। তো এই যে টাকার ছাপানোর কারণে একটা সময় তাদের ইকোনমিতে প্রচুর টাকা চলে আসলো, প্রচুর কাগজে নোট চলে আসলো। এই কাগজে নোট যখন ইকোনমিতে বেড়ে গেল, তখন কিন্তু ওই ইকোনমির মানুষের কাছে কাগজি নোটগুলি পৌঁছানোর জন্য তাদের ইনকাম লেভেল বাড়ানোর দরকার পড়ে গেল। তো যেভাবেই হোক না কেন, ইকোনমিতে যখন ক্যাশ ফ্লো বেড়ে গেল, টাকার পরিমাণটা বেড়ে গেল, তখন কিন্তু মানুষের ওই উপরের যে বিষয়গুলি আমি বা আগের যে বিষয়গুলি আমি আলোচনা করেছিলাম, যে পারচেজিং পাওয়ার বেড়ে গেল, সাথে সাথে ডিমান্ড মানুষের বেড়ে গেল। তো এই যেভাবেই হোক না কেন, তাদের একটা বিশাল একটা ইনফ্লেশন হতে থাকলো। এবং এই ইনফ্লেশন ঠেকানো কিন্তু জিম্বাবুয়ে সরকারের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, যেটা ঠেকানোর জন্য তারা $1,000,000, ইভেন তারা শেষ পর্যন্ত পৃথিবীতে, আমি জানি না অন্য কোনো দেশ এটা করেছে কিনা, তারা $1,000,000,000 নোট পর্যন্ত ছাপিয়েছিল। এবং আপনারা যদি ওই হিস্ট্রিতে চলে যান, দেখবেন যে খুব বেশি দিনে না, এটা 10-15 বছর আগের ঘটনা। ওই $1,000,000,000 ডলার ভ্যালু হয়তো বা আমাদের কারেন্সিতে 20 থেকে 30 টাকা বা এরকম রেঞ্জেরই হয়তো বা হবে, বা $10-15 এরকম রেঞ্জের তাদের ছিল। মানে $1,000,000,000 দিয়েও তারা কিন্তু তাদের ইকোনমিতে এই যে বিশাল একটা ইনফ্লেশন হয়েছিল, এই এত বড় নোট দিয়েও তারা কিন্তু ঠেকাতে পারছিল না। এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। আমরা এখনও জানি যে এই যে অতিরিক্ত কাগজের নোট বা ইনফ্লেশন কিন্তু এখনও জাপানের মতো একটা উন্নত অর্থনীতিতে রয়েছে। জাপানের কারেন্সি আমাদের কারেন্সির চেয়েও অনেক কম ভ্যালু পায়। তো এটা হচ্ছে একটা বড় রিজন, এটা ইকোনমির জন্য একটা বড় ধাক্কা হয়ে আসে যখন অনেক বেশি কাগজের নোট করা হয়। আমরা অনেকেই ভাবি যে ইকোনমিতে, দেশের অর্থনীতি ঠেকানোর জন্য প্রচুর পরিমাণে কাগজের নোট কেন সরকার ছাপাচ্ছে না, এটা হচ্ছে একটা বড় রিজন। তাহলে ইকোনমিতে প্রচুর বড় রকমের ইনফ্লেশন আসবে, এবং এটা হাইপার ইনফ্লেশন আমরা বলি। যে ইনফ্লেশনের সর্বোচ্চ পর্যায়ে যখন পার হয়ে যায়, 1000 টাইমস ইনফ্লেশন চলে গেছে বা তার চেয়েও বেশি, যে $1,000,000,000 ভ্যালু যদি $20-30 হয়, ট্রিলিয়ন জিম্বাবুয়ে ডলারের ভ্যালু যদি US ডলারের $20-30 সমান হয়, তার মানে আপনি বুঝেন বা আপনারা ক্যালকুলেশন করেন যে তাদের ইনফ্লেশনটা কোন লেভেলে চলে গিয়েছিল, কত টাইমস তাদের ইনফ্লেশন হয়েছিল। কোনো ইকোনমি আসলে এত বড় ইনফ্লেশন এক্সপেক্ট করে না। তবে ইনফ্লেশন যে সবসময় খারাপ তা কিন্তু নয়। যদি ইকোনমির গ্রোথ চাই আমরা, তাহলে ইনফ্লেশনেরও দরকার রয়েছে। কারণ একেবারে যদি ইনফ্লেশন হয় না, যদি আমরা ধরে নিলাম যে আমরা এতক্ষণ ধরে যা বলছি তার মানে ইনফ্লেশন অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, মানে স্বাভাবিকভাবে মানুষের লাইফ স্ট্রাগল করতে হচ্ছে। কিন্তু আসলে সবসময় দ্রব্যমূল্য বৃদ্ধি কিন্তু ইকোনমির জন্য খারাপ নয়। কারণ যদি আপনার ইনফ্লেশন না হয়, তাহলে এই যে রিজনগুলি বললাম ইনফ্লেশনের, এই রিজনগুলি নিয়ে যদি আমরা একটু ভাবি, তাহলে কিন্তু ইনফ্লেশনের পজিটিভ কিছু বিষয় আমরা আমাদের মাথায় ক্লিয়ার হবে। যেমন ইনফ্লেশন যদি না হয়, তাহলে কিন্তু যদি ডিফ্লেশন হতে থাকে, মানে প্রাইস লেভেল বা দ্রব্যমূল্য যদি কমতে শুরু করলে মানুষের পারচেজিং ক্ষমতা, যদি অন্য ইনকাম যদি নাও বাড়ে, মানুষের পারচেজিং ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। আমার যদি মান্থলি ইনকাম যদি ধরেন 5,000 টাকা থাকে একটা মানুষের, 5,000 টাকার ইনকামের মান্থলি ইনকাম দিয়ে সে এখন যে পরিমাণ পারচেস করতে পারছে, যদি ইনফ্লেশন 50% কমে যায়, 5,000 টাকা দিয়ে ডাবল পারচেস করতে পারবে। তার মানে যখন মানুষের পারচেজিং ক্ষমতা বাড়ে, মানুষের মানসিকভাবে সে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন সে স্বাভাবিকভাবেই অনেক বেশি পারচেস করতে শুরু করবে। তখন অর্থনীতিতে কী হবে, সাপ্লাই কিন্তু কমে যায়, সাপ্লাই কিন্তু সাফিসিয়েন্ট না থাকার কারণে আরেকটা প্রবলেম তৈরি হয়ে যাবে। তো এই কারণে ইকোনমিক গ্রোথে আসলে ডিফ্লেশন কখনো এক্সপেক্টেড না, কিছুটা ইনফ্লেশনের দরকার রয়েছে। পাশাপাশি আবার যদি ইনফ্লেশন বেড়ে যায়, তাহলে ইনফ্লেশন কমে যায়, তাহলে দেখা যাবে যে ইনভেস্টররা ইনভেস্ট করতে চাইবেন না, কারণ দ্রব্যমূল্য কন্টিনিউয়াস কমে যাচ্ছে। তাহলে তার মানে আমি যদি আজকে 100 টাকা ইনভেস্ট করে কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করার পরে আমার কস্ট 100 টাকা, আমার 6 মাস পরে যদি দ্রব্যমূল্য আরও কমে যায়, তাহলে এই প্রোডাক্টটা বিক্রি করতে গেলে হয়তো বা আমি 110 টাকায় বিক্রি করতে পারবো না, এটা আরও কমে গিয়ে আমার হয়তো 90 টাকায় বিক্রি করতে হচ্ছে। তার মানে ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করতে একটা ভয় পাবেন যে প্রাইস লেভেল বা দ্রব্যমূল্য কমে গেলে তারা ইনভেস্ট করতে চাইবেন না। এটা হচ্ছে আসলে ইনফ্লেশন একটা পজিটিভ দিক, যে ইনফ্লেশন আসলে ইকোনমিতে দরকার রয়েছে। কিন্তু এই নেগেটিভ দিকগুলো আমরা আসলে সবাই জানি, যে ইনফ্লেশন হলে মানুষের পারচেজিং ক্ষমতার উপর এফেক্ট ফেলছে, মানুষের জীবন যাত্রার মানের উপর এফেক্ট ফেলছে, যে স্বাভাবিকভাবে মানুষকে বেশি দ্রব্যমূল্য ঠেকানোর জন্য অনেক বেশি কাজ করতে হচ্ছে, আর্ন করতে হচ্ছে, যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকার সাথে চ্যালেঞ্জ, যে ঊর্ধ্বগতির কারণে যে চ্যালেঞ্জটা হচ্ছে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য অনেক বেশি ইনকাম করতে হচ্ছে। তো এই চ্যালেঞ্জগুলি
মোকাবেলার জন্য ইনফ্লেশন এক্সপেক্টেড না, আবার ডিফ্লেশনও এক্সপেক্টেড না। এই কারণে একটা ইকোনমি স্বাভাবিকভাবেই একটা রেঞ্জ পর্যন্ত ইনফ্লেশনকে এক্সপেক্টেড লেভেলে ধরে রাখে। আমরা গ্লোবালি 2% থেকে 3%-এর মধ্যে, বা ম্যাক্সিমাম 5 থেকে 6%, এটা আসলে খুব যদি ইকোনমির অবস্থা কন্ডিশন খারাপ হয়, তবে 2% হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সপেক্টেড লেভেল অফ ইনফ্লেশন। এই ইনফ্লেশন যদি 2%-এর মধ্যে সীমাবদ্ধ রাখা যায়, তাহলে বুঝতে হবে যে ইকোনমির অবস্থা নর্মাল রয়েছে। আর এই ইনফ্লেশন কন্ট্রোলের দায়িত্ব কিন্তু হচ্ছে, আমরা যেহেতু এটা টাকার সাথে সম্পর্কিত, এই কারণে এটার এই ইনফ্লেশনের কন্ট্রোলের দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের। যেমন আমাদের দেশে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এদের হচ্ছে ইনফ্লেশনের কন্ট্রোলের দায়িত্ব হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের। এই হচ্ছে আমাদের আজকের ভিডিও। আজকে আমরা মোটামুটি মূল্যস্ফীতি বা ইনফ্লেশন নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। আমরা আশা করি আমাদের আগামী ভিডিওগুলিতে আপনারা আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, এবং অবশ্যই এক্ষুনি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের কাছে কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি কোনো সাজেশন থাকে আমাদের চ্যানেল সম্পর্কে, সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা ডেভেলপ করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।